এই হচ্ছে রাতের থাইল্যান্ড, যেখানে রাত হলেই পুরস্কার হারিয়ে যায় রমণীদের ভিড়ে। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। রেস্টুরেন্টের এই পাশে দেখুন ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ। কত রকমের কত কিছু এখানে আছে দেখুন, কত অদ্ভুত সব বিচিত্র সব খাবার। মাশাআল্লাহ, দিস ওয়ান ফর মি। সে আমাকে এটা গিফট করতেছে। 3টা ডাব্লিউ যদি ওপেন করা হয় তাহলে ওই দেশের ট্যুরিজম নাকি খালাম্মারা যে বসে আছে ওরা মেনলি যে আসেন ভাই আসেন, দেখালন সাইহালন বাইচালন, এরকম ব্যাপার স্যাপার। থাইল্যান্ডে বাংলা রোডে আপনাকে ওয়েলকাম। থাইল্যান্ডের পাতং থেকে আপনাকে জানাই থাইল্যান্ডের প্রথম দিনের ব্লগে ওয়েলকাম। আমি সাইফ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি এশিয়া মহাদেশের থাইল্যান্ডে, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে যার অবস্থান। একটু আগেই এসে পৌঁছালাম রোমে। এই হোটেলটার ভাড়া বাংলাদেশি টাকায় প্রায় 7-8 হাজার টাকা প্লাস মাইনাস। প্রচণ্ড ক্ষুধার্ত। ব্যাগ হচ্ছে বেসিক্যালি এখন আপনাদেরকে এই শহরটার আর কিছু ব্যাপার স্যাপার শেয়ার করার জন্য। এখন আসলে বাজে দুপুর প্রায় 2:30। ক্ষুধা লাগছে প্রচুর, খাওয়া দাওয়া করব। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, উপভোগ করুন আনসিন পৃথিবী। হোটেলের লবি থেকে বের হতেই খুব সুন্দর এখানে একটা লাইভ অ্যাকোয়ারিয়াম আছে। মাছগুলো সব নিচে চলে গেল নাকি, অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছগুলো এখানে আছে। বাই দ্য ওয়ে যাচ্ছি প্রথমে পেট শান্তি করতে, তারপর আশা করি দুনিয়াটাও শান্তি লাগবে। এখানে আবহাওয়া আজকে মোটামুটি 27-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচুর টুরিস্টের ভিড় এখানে দেখা যায়। পাতং বিচটা মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছি মূল বিচ পয়েন্টের। এই হোটেলটাতে চেক ইন করেছিলাম। সিম, ইমিগ্রেশন আর ফ্লাইট এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম। এইখানে এই শহরটাতে বেসিক্যালি স্কুটিগুলো দেখা যায় প্রচুর, অতিরিক্ত হারে স্কুটি দেখা যায়। এগুলো মেইনলি টুরিস্টরা ভাড়া নেয় এখান থেকে। ডেইলি বেসিস হয়তো বা 200-300 বাত। এক বাত বাংলাদেশি টাকায় 4 টাকার কাছাকাছি, 3 টাকা 90-95 পয়সা এরকমই। মনে করেন 700-800 টাকা বা একটু কম বেশি ডেইলি এই স্কুটিগুলো ভাড়া নেওয়া যায়। তো কী প্রসিডিওর জানি না, অবশ্যই আমার ভাড়া নেওয়ার প্রয়োজন পড়ছে না দেখে ভাড়া নিচ্ছি না। তো বিশ্বব্যাপী টুরিস্টরা এখানে আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যে কদিন থাকে এই মোটরসাইকেল বা স্কুটিগুলো ভাড়া নিয়ে চালায়। দেখতেই পাচ্ছেন স্কুটির লাইন, মোটামুটি প্রায় দোকান শপিং কমপ্লেক্সগুলোর সামনে দেখা যাবে স্কুটি। আর এ হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের দেশে যে লেগুনা স্টাইলের টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ। এই দেশে 95% বা চেয়েও কম বেশি কিছু বৌদ্ধ ধর্মের অনুসারী, আর মুসলিম আছে 4-5%। ওই যে দেখুন কত সুন্দর টুরিস্ট লেগুনাগুলা। ওগুলোকে লোকালি কী বলা হয় জানি না। আমি এখন যেইখানে আছি এই জায়গাটাকে বলা হয় থাইল্যান্ড বাংলা রোড। কোনো না কোনোভাবে এই জায়গাটাকে বাংলা রোড বলে পরিচয় হয়ে আসছে, অ্যান্ড এখনও এটাকে বাংলা রোড বলেই চিনে থাকে। বলা হয়ে থাকে এই রাস্তাটা রাতের বেলায় সবচেয়ে বেশি জমজমাট হয় দিনের চেয়ে। থাইল্যান্ড আসলে ফেমাস নাইট লাইফের জন্য আর বিচ লাইফের জন্য। আচ্ছা, এগুলোর নাম কি যদি একটু জিজ্ঞেস করা যায়। হ্যালো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভেহিকেল? This vehicle, this one. What is the name? Name. What is the name? Taxi? Tuk-tuk. Tuk-tuk. Nice to meet you. নাম পেলাম, টুকটুক বলা হয় তাকে। বৌদ্ধ ধর্মের সংস্কৃতিগুলো বিভিন্ন স্থাপনার মধ্যে দিয়েই ফুটে ওঠে থাইল্যান্ডের রাস্তাঘাটে। এখানে অনেকটা একটা টেম্পলের মতো করে সাজিয়েছে। আর সামনে একটা চিকেন। এই চিকেনটা কি বিশেষত্ব জানি না। আচ্ছা, এই জায়গাটা যদি একটু দেখি। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা বৌদ্ধ মন্দির। এইখানে দেখি, আমি অবশ্য জানি না কেমন মন্দির বা কি নামে চেনা হয়ে থাকে। পৃথিবীর প্রতিটা ধর্মের প্রতি ডেফিনেটলি শ্রদ্ধা পোষণ করে থাকি, রেসপেক্ট ডেফিনেটলি দেখানো উচিত। আর এইখানে একটা, এটা কিসের মতো বা এটা সিম্বলটা কি বোঝাচ্ছে ঠিক জানি না, থাই ভাষায় লেখা আছে
এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ডেফিনেটলি কিছু না কিছু ক্ষেত্রে হয়। অধিকাংশ টুরিস্ট প্লেসগুলোতে মানুষ সার্ভিস প্রোভাইডাররা ইংলিশে কথা বলে থাকে, গুটি কয়েক দেখা যায় ইংলিশটা তেমন একটা পারে না। যেমন আমি ওই যে টুকটুকওয়ালা যাকে জিজ্ঞেস করছিলাম এটার নাম কি, সে ভালো মতো বুঝতেছিল না, হয়তো বা আমি বোঝাতে পারতেছিলাম না এমন কিছু। তো এরকম একটু হয়, কমন ইংলিশগুলো তারা খুব ভালো পারে। এখানে কিছু স্ট্রিট ফুডের শপ দেখা যাচ্ছে আর হচ্ছে ফুড শপ দেখা যাচ্ছে। রাস্তাঘাটে মুসলিম অনেক দেখা যায়, হিজাব পরা বোরকা পরা মহিলাদেরকেও দেখা যায়। থাইল্যান্ডে ফ্রুটস খুবই বিখ্যাত, আমাদের দেশেও অনেক থাইল্যান্ডি ফ্রুটসগুলো যায়। ঠিক আছে, এটা দেখি আর আজব সব ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, ঠিক জানি না বা চিনি না। এইখানে মনে হচ্ছে টুনা ফিশ ফ্রাই করা হচ্ছে। হ্যালো, দিস ইজ টুনা Yeah, Sabah. সাবা Sabah Norway. সাবা নোয়ে। Yeah. হাউ মাছ? 100 baht. 100 baht. 100 বাত, Yeah. 1 পিস 100 বাত। Yeah. এটাকে বলা হচ্ছে 100 বাত এক পিসের দাম। কত রকমের কত কিছু এখানে আছে দেখুন। ও এখানে শুটকি মাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুটকি মাছ। এই যে ক্রেতারা আসতেছে, কিনতেছে, খাবে। এটা কি জানি না, আবার কত অদ্ভুত সব বিচিত্র সব খাবার থাইল্যান্ডে পাওয়া যায়। এইখানে এটা মাশরুম বা এই টাইপের কিছু একটা, খুবই কষ্ট হচ্ছে আসলে চিনতে এবং বুঝতে জিনিসটা আসলে কি, খাবারটাই বা কী। এই হচ্ছে এক ধরনের শুটকি মাছ। মোটামুটি এইখানে যা দেখা যাচ্ছে হয়তো বা সবই সি ফুড টাইপের খাবারগুলোই সার্ভ করা হচ্ছে। ফুড কালচারের দিক দিয়েও ডেফিনেটলি থাইল্যান্ড অনেক অনেক রিচ। এখানে এত অদ্ভুত আজব সব খাবারের সংস্কৃতি, খাদ্যাভ্যাস স্থানীয়ভাবে প্রচলিত আছে, যেগুলো আমাদের অনেকেই চিনতে খুব কষ্ট হবে ডেফিনেটলি। আমাদের অনেকেরই খেতে রুচিতেও বাড়তে পারে। আমি খাদ্যাভ্যাসের নিয়ে কোনো ব্যাড কমেন্ট করতে চাচ্ছি না। এই ডিফারেন্সগুলো আছে বলেই পৃথিবী এত বিচিত্র, আর এই বৈচিত্র্যতাটা দেখার জন্য আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই। আমার এই থাইল্যান্ড ট্রিপটা পুরোটাই অ্যারেঞ্জ করে ইউনিপাল ট্যুরিজম। তারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করে থাকে। এয়ারপোর্ট থেকে পিক আপ পর্যন্ত, হোটেলে ড্রপ অফ পর্যন্ত যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো তারাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আপনারা চাইলে ডেফিনেটলি থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো এক্সপ্লোর করতে পারেন ইউনিপাল ট্যুরিজমের সাথে। এখানে খাবারের দামের একটা নমুনা দেখায় আপনাদের, আপনারা দেখতে পারেন কোন মেনুর দাম কেমন। মোটামুটি 100 থেকে 200-250 বাত পর্যন্ত এখানে খাবার আছে। আর একটা গলিতে ঢুকলাম খাবারের খোঁজে, আরবি লেখা দেখা যাচ্ছে, জানি না কোন দেশি রেস্টুরেন্ট। এটা কোনো ইয়েমেনি বা এই টাইপের খাবার রেস্টুরেন্ট হতে পারে। বা ভালোই দেখি দাম, 500-600 এর নিচে কোনো খাবারই নেই। আমি এখান থেকে একটা টি শার্ট কেনার চেষ্টা করি। হ্যালো, হাউ আর ইউ? হোয়াটস দ্য প্রাইস ফর দোজ? 800 baht. 800. This one and this one, two? One set. এই এক সেটের দাম 800 বাত, মানে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে প্রায় 3000 টাকারও বেশি এই একটা টি শার্ট এবং একটা শর্ট প্যান্টের দাম। এই হচ্ছে মোটামুটি এখানকার দামের একটা নমুনা। তো বুঝেন কত এক্সপেন্সিভ। ওকে, থ্যাংক ইউ। খাবার 2000 টাকা, এই যে এইটাতে, মানে এবার একটা রেস্টুরেন্ট 2000 টাকা খাবার। হ্যালো, হাউ আর ইউ? ও মেনু আছে। Which one goat? Chicken beef. 150, 100. 150, 100. What is here? Beef, chicken. Beef, chicken. Yeah. Chicken beef. Chicken, beef. Okay, give me this 150. 150 beef. Beef. Okay. Okay. Can I eat here or restaurant? No, I will eat here. What's your name? Your name? This one. Abdul Azim. Abdul Azim. Abdul Azim. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনার নাম হচ্ছে আব্দুল আজিম।
Huh? Muslim? Yes, I'm Muslim. Yalla, where are you from? I'm from Bangladesh. Alhamdulillah. And you also Muslim? Yeah, alhamdulillah. MashaAllah. Your name? Umar. Omar. MashaAllah. He's also from Thailand? I'm from Yemen. Yemen. Wow. Yemen. MashaAllah. তো এখানে 500 দিয়ে হচ্ছে রাইস টাইপের খাবার আর এখানে শর্মা টাইপের খাবার হচ্ছে YouTube? ইয়া ইউটিউব Allah. ওয়াল্লাহি You give me your... ইয়া ইউ ক্যান চেক তো সে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে চায় ইটস আনসিন আফ্রিকা I want beef. Aha, aiywa. MashaAllah. This one for me. MashaAllah, MashaAllah. সে আমাকে এটা গিফট করতেছে বাহ মিয়া 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 অনেক ভালো 150 টাকা মানে আমাদের বাংলাদেশি 600 টাকা তো অত সস্তা কিন্তু এই থাইল্যান্ড না যতটা সস্তা মনে করেছিলাম সে নিজ হাতে সার্ভ করতেছে আইওয়া মাশাআল্লাহ মিয়া মিয়া জাজাকাল্লাহ খায়র চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি জায়গাগুলো ভিজিট করতে নিজে চিনতে না আপনাদেরকে চিনাতে আর বাজেটের মধ্যে নিজে থেকে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে তো এই বিফ শর্মা আর সাথে এটা আর স্কোয়ার নিলাম একটা 720 বাংলাদেশি টাকা যেটা লোকাল 150 আর 180 বাদ আর পাশে যদি রাইস আইটেম মিনিমাম 500 থেকে 600 বাদ এর উপরে নিচে নাই এই হচ্ছে আজকের লাঞ্চ এটা দিয়ে লাঞ্চ শেষ করে ফেলবো খাবারের স্বাদ তুলনামূলক খারাপ না ভালোই 180 বাদ ইয়া ইটস মি আনসিন আফ্রিকা কিন্তু একটা বিষয় দেখলাম কি এখানকার টাকা সবগুলোই নতুন মানে আমি এখনও পুরাতন নোট পেলাম না মোটামুটি টাকা কিন্তু নতুন একদম ফ্রেশ দেখুন কত সুন্দর কত বড় সাইজের ওকে জাজাকাল্লাহ খায়র এই প্রথম দেখতেছি আমার ডান পাশে দেখুন খালাম্মা যে বসে আছে ওরা মেনলি ডাকতেছে যে আসেন ভাই আসেন দেখেলন সাইহালন বাইচালন এরকম ব্যাপার স্যাপার মেসেজ করার জন্য একটা কথা শুনেছিলাম যে 3টা ডাব্লিউ যদি ওপেন করা হয় বা ওপেন করে দেওয়া হয় ফুললি তাহলে ওই দেশের ট্যুরিজম নাকি পাপের স্বর্গে পরিণত হয় ওম্যান ওয়াইন আরেকটা ডাব্লিউ কি আমি ভুলে গেছি এটা অনেক আগে শুনেছিলাম এই 3টা জিনিস যদি একদম উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে মানে বিশ্বের ট্যুরিজম ওইখানেই চলে আসে থাইল্যান্ডে মোটরসাইকেল ভাড়া নিতে চাইলে কেমন দাম হয় হ্যালো হাউ আর ইউ হোয়াট ইজ দ্য প্রাইস ফর রেন্ট 1 day 500 বাত ওকে তো একদিনের জন্য 500 বাত এটার ভাড়া তো এরকম জায়গায় জায়গায় আছে 400 500 ডিপেন্ডস অন বাইক থ্যাংক ইউ আপনাদেরকে একটা বিষয় দেখায় এটা অবিশ্বাস্য একটা ব্যাপার রেস্টুরেন্টের এই পাশে দেখুন ইন্ডিয়ান নো এন্ট্রি ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ আমি ভুলে পাড়া দিয়ে দিছি মনে হয় আমাকে অ্যালাউ করলো আগে পাস হওয়ার জন্য তারপর সে পাস হইলো এটাই হচ্ছে পাতং বিচ এখান থেকেই পাতং বিচ শুরু একটা বিষয় সত্যি অবাক লাগে এত মানুষের ভিড় এত টুরিস্টের আনাগোনা কিন্তু কত পরিষ্কার দেখুন রাস্তাঘাট এটা ডেফিনেটলি যে কাউকে মুগ্ধ করবে মানে রাস্তায় শুয়ে থাকা যাবে এরকম ব্যাপার ধুলাবালি তো নাই সেই সাথে কোনো ত্রাসও নাই রাস্তায় একদম নিট অ্যান্ড ক্লিন রাতের থাইল্যান্ডে আপনাকে ওয়েলকাম রাত বাজে এখন 10টা
মনে হচ্ছে কেবল সন্ধ্যা হয়েছে। বলা হয়ে থাকে রাস্তাটা রাতের বেলায় বেশি জমে, দিনের বেলায় তাপমাত্রা একটু বেশি থাকাতে টুরিস্টরা বেশিরভাগই বিচ এরিয়া বা হোটেলে সীমাবদ্ধ থাকে। আর রাত হলেই মোটামুটি ভালোই একটা সহনীয় পর্যায়ে তাপমাত্রা চলে আসে বিদায় এখানে টুরিস্টরা রাতের থাইল্যান্ডকে এনজয় করতে বেরিয়ে পড়ে। থাইল্যান্ডে আসে মানুষ থাই মাসাজ করে না, এটা খুবই রেয়ার, হয়তো বা ওই রেয়ার কয়েকজনের মধ্যে আমি একজন। এইখানে স্থানীয়রা টুরিস্টদেরকে প্রচুর রেসপেক্ট করে। এই গাড়ি যে পাস হয় টুরিস্টদেরকে পাস হওয়ার সুযোগ দেয়। এখানে মোটামুটি শুনেছি পাতায়ার মতোই একটা আবহাওয়া তৈরি হয়ে থাকে রাতের বেলায়, যদিও বা এখনও হয়তো বা আমি ওই এরিয়াতে যাইনি। মোটামুটি মহিলারাই সব জায়গায় অ্যাপ্রোচ করে থাকে। থাইল্যান্ডের বাংলা রোডে আপনাকে ওয়েলকাম। বলা হয়ে থাকে এই থাইল্যান্ড রাতে স্বর্গে পরিণত হয়। এক একজনে এক একভাবে এটাকে ক্লাসিফাই করবেন ডেফিনেটলি, ক্যাটাগরাইজড করবেন ডেফিনেটলি। থাইল্যান্ডে পাতায়ার সবচেয়ে মোস্ট ভিজিটেড এবং সবচেয়ে পপুলার শহরের একটি হলো পাতং, সেকেন্ড মোস্ট পপুলার সিটি ইন থাইল্যান্ড, যেখানে রাত হলেই পুরুষরা হারিয়ে যায় রমণীদের ভিড়ে। আর রমণীরা তারা আপন সাথে সাথে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য কত শত আয়োজন এখানে করে রেখেছে। রাস্তার তার পাশে বিভিন্ন রকমের শুয়ের বিজ্ঞাপন প্ল্যাকার্ড নিয়ে পর্যটকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। এটা হতে পারে বিয়ারের বিজ্ঞাপন কিংবা কোনো শুয়ের বিজ্ঞাপন। এখানে কেউ একজন হয়তো বা অসুস্থ হয়েছে, তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করা হচ্ছে। রাতের পাতং বিচের আমেজ, বিচ এরিয়ার দিকে আমরা এখনো যাইনি, চলুন যাই। আমার লাইফে ফার্স্ট টাইম আসা এরকম কোনো প্লেসে, মানে চোখ খোলার মতো না। এই কারণেই বুঝি পুরুষদেরকে একা আসতে দেয় না এই থাইল্যান্ডে। না বোন, আপনারা যথার্থ আছেন, আপনারা যথেষ্ট যৌক্তিক আছেন। মোটামুটি এখন ভিড়টা কিছুটা কমে আসছে। আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি, রাতের সমুদ্রটা দেখে গেলাম। রাত বাজে এখন প্রায় 12টা, আর রাত 12টায় এই হলো বাংলা স্ট্রিটের দৃশ্য। আমরা সমুদ্র পাড়ে আগাচ্ছি, পুলিশ আছে এখানে নিরাপত্তার জন্য। জানি না ক্রাইম কেমন হয় এখানে, কতটা হয়, বাট পুলিশ দেখা যাচ্ছে। সমুদ্র পাড়ে প্রচুর বাতাস, মানুষের ভিড়। এক জায়গায় বসে পড়লাম, জানি না ঠিক এখানে টাকা পয়সা দেওয়া লাগে কিনা, না ফ্রি। এখানে মানুষ বসে সময় কাটাচ্ছে রাতের সমুদ্রে। ও এখানে চেয়ারে যে বসছি টাকা দেওয়া লাগবে বলে, কিছু না কিছু খাইতে হবে। ওকে, সুইটস ইউজ, সুইটস ইউজ। Yes, no drink, one chair, 100 baht. One chair 100 baht. For how long? Yeah? For how long? Yes, morning 6 o'clock. Till morning 6 Yeah. o'clock. Okay, okay, I don't need it. Thank you. ও ভাই, আইয়া তুলি দিয়ে হামসা দেওয়া গেছে হয়ে বলে। দুপুরে খেয়েছিলাম এই জায়গাতে, ঘুরে ফিরে এখানে এসেছি। মনে হচ্ছে চেঞ্জ হয়েছে মানুষ, ওয়েটার। হ্যালো, সালাম আলাইকুম, হাউ আর ইউ? হোয়াট ডু ইউ হ্যাভ? চিকেন শার্মা? চিকেন শার্মা হাউ মাচ? প্লিজ গিভ মি স্প্রাইট ফার্স্ট, দেন ইউ মেক ইট। আগে স্প্রাইটটা খাই, অল্প খাইতে খাইতে সে ওটা বানাক। বাহ, আলোয় সজ্জায় সজ্জিত পাতং শহর। তৈরি হচ্ছে খাবার। জানি না আমার মতো আর কেউ আসেন কিনা যারা নাকি একটা জায়গায় গিয়ে মোটামুটি খাবারটা যদি ভালো লাগে প্রায় ওইখানেই খাওয়া হয়। আজ দুপুরে এসেছিলাম এই জায়গাটাতে,
বিফ শর্মা খেয়েছিলাম 150 থাই, আর স্প্রাইট 100, মানে স্প্রাইট আর বিফ শর্মা মিলিয়ে 180 বাট। তো এই জায়গাটাতে এসে আবার আসলাম রাতে ডিনার করতে। বাহ, আপনাদের যাদের এশিয়া থাইল্যান্ড বাদে অন্যান্য দেশগুলো ঘুরে আসছে বা থাইল্যান্ডে ঘুরেছেন, যদি আইডিয়া থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে এই যে এরা ফেস ডাকতেছে, আমি ওদেরকে ভিডিও নাই বা করি, তো জানাবেন যে থাইল্যান্ডই কি এক মানে সবচেয়ে ব্যয়বহুল নাকি আরও আছে, যেহেতু আমি ওয়েবসাইটগুলোতে এখনও যাইনি। অনেক দাম, খাবারের দাম অনেক বেশি, হোটেল কস্ট ভালোই, কম দামের মধ্যে এই শর্মাটাই পেলাম, যেটা দিয়ে বরপেট খাওয়া যাবে মোটামুটি কম দামের মধ্যে। 100-150 বাত, 200 বাত যায় না শর্মা খাইলে, এর মধ্যে হয়ে যায়। 100 বাত মানে মনে করেন 390 টাকা বা 400 টাকা। আর ফ্রুটস দেখা যায় খুবই ইউনিক, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে রাতের থাইল্যান্ড, যেখানে বলা যায় পুরুষরা হারিয়ে যায় যদি কেউ একা আসে। আর আমার অবশ্য হারানোর চান্স নাই, কারণ আমি একা নই, আমি লাখো মানুষের সাথে জুড়ি পৃথিবী। সাথে ক্যামেরাটা যখন থাকে তখন মনে হয় লাখো মানুষ আমার সাথেই হাঁটছে। সুতরাং পৃথিবীর যে প্রান্তে যায় না কেন কখনোই নিজেকে একা মনে হয় না। সো একা যদি আসে ডেফিনেটলি হারিয়ে যাওয়ার চান্স এই থাইল্যান্ডে থাকে। আর এখানেও দেখুন এরকম প্রচুর, এখানে তারা এভাবে দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে ওয়েলকাম করার জন্য পুরুষদেরকে হারিয়ে যেতে বাধ্য করে রীতিমতো। এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ টাইপের প্রমোশনাল ক্যাম্পেইনগুলো তারা শো করে। হ্যালো, তো বিভিন্ন ট্যুর প্যাকেজগুলো এরকম দোকানগুলোতে সেল করে থাকি। আর আপনারা যদি আমার মতো ইউনিপাল ট্যুরিজমের সাথে এসে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা টোটাল প্যাকেজগুলো পেয়ে যাবেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, ভোগান্তি ছাড়া। কোথায় যাবেন, কী খাবেন, গাড়ি কই থেকে নেবেন, এই ব্যাপারগুলো ডেফিনেটলি ম্যাটার করবে না যদি আপনি আমার মতো ইউনিপাল ট্যুরিজমের সাথে এসে থাকেন। তো তারাই বেসিক্যালি আমাকে এই থাইল্যান্ড ট্যুরটা অ্যারেঞ্জ করে দেয়। গুড মর্নিং। কি একটা কাজ হইলো আপনাদেরকে বড় বোঝাতে পারবো না, এত তাড়াহুড়োর মধ্যে নতুন তো সেই নতুন ব্যাপারটাই ঘটলো আমার সাথে। নতুন কী ব্যাপার ঘটলো শেয়ার করতেছি আপনাদেরকে। আমার লাইফে এমন বিব্রতকর পরিস্থিতিতে আমার মনে পড়ে না লাস্ট কবে পড়েছিলাম। আজকে যেভাবে পড়লাম, আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ফিফি আইল্যান্ড। তো 7:45 আমাকে এখান থেকে হোটেল থেকে পিক করার কথা, এখন বাজে 9টা। আপনাদের সাথে ভিডিও যখন শুরু করেছিলাম তখন ছিল 8:40, মানে 1 ঘন্টা লেট। তো ফিফি আইল্যান্ডে যাওয়ার কথা, গাড়ি আসার কথা এখানে হোটেল থেকে আমাকে পিক করে ওইখানে ঘুরিয়ে সন্ধ্যায় আবার নিয়ে আসবে। তো একা যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় তাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হলে সমস্যা নাই, নিজের মতো করে বাকি পথ তাকানো যায়। কিন্তু যখন টিম ওয়ার্ক করা হয় তখন দেখা যায় বাকি 5 জনের সাথে ম্যাচ করতে হয়, না হয় ওরাও সমস্যা পড়ে যায়। তো ঠিক সেম সমস্যাটাই আমি তাদেরকে ফেললাম। ড্রাইভার আসছে, অনেকক্ষণ ওয়েট করছে, আমাকে কল দিছে, হোটেল থেকে রিসেপশন থেকে কল দিছে, মানে আমার হোশ নাই, আমি পুরাই বেহোশের মতো অবস্থায় ঘুমের মধ্যে ছিলাম। 8:30 শেষমেশ এখান থেকে একজনে কল দিয়েছিলেন, ওই কলটা আমি পাই। তো নেমে উনি বললো যে গাড়িতে অলরেডি চলে গেছে, আপনি লেট করছেন, আচ্ছা এটা আমরা কালকের জন্য রাখলাম, কালকে শিডিউল করলাম আবার। তো দেখা গেলো আমার এখান থেকে 5 তারিখে অন্য জায়গায় যাওয়ার কথা, ওইখানে যাওয়া হবে না, 5 তারিখ আমাকে এখানে কন্টিনিউ থেকেই যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে উনি কল কাটার সাথে সাথে আবার রিসেপশন থেকে কল দেয়, বলে আপনার ফিফি আইল্যান্ডে যাওয়ার কথা, ড্রাইভার ওয়েট করতেছে। আমি বললাম 2 মিনিটের মধ্যে আসতেছি। ঠিকই 2 মিনিটের মধ্যে আসছে, এসে দেখি যে সে চলে গেছে ইতিমধ্যে। তো এরকম ব্যাপারটা হইলো। এখন আসছি
ব্রেকফাস্ট করতে এখানে বুফে ব্রেকফাস্ট। এখন বলতে পারেন মোটামুটি একদিনের ট্যুর মিস আমার। কালকে আবার যাব ওই সেম জায়গাতে, কালকের জন্য রিশিডিউল করা হইলো। পরশু দিনের যে শিডিউলটা ছিল ওটা লিটারালি মিস, মানে ওটা আর হবে না।